আসসালামু আলাইকুম। এক সেকেন্ড ফারাজ ভাই, রেহান খান ভাই, আপনি একটু আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো। মিশকাত শরীফের একটা সহিহ হাদিস একটু পড়ে শোনান তো। আচ্ছা, কথা মনে হচ্ছে। ভাই একটু জুম করলে ওই সমস্যা তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। দাঁড়ান। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, সাদকা, প্রত্যেক তাকবীর এবং অর্থাৎ আল্লাহু আকবার বলা সদাকা, সদাকা, প্রত্যেক তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা সদাকা, প্রত্যেক তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহু বলা সদাকা, নেক কাজের নির্দেশ দেয়া, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সদাক্কা, নিজের স্ত্রী অথবা দাসীর সাথে সহবাস করাও সদাক্কা। সাদাক্কা আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই কি বললেন কি সদাক্কা বললেন? মানে আবার কি একটু ভাই? আবার একটু পড়েন। আবার একটু পড়েন তো, এই হ্যাঁ, হ্যাঁ। লাইনটা আবার একটু নিজের পড়েন তো। স্ত্রী অথবা দাসের সাথে সহবাস করাও সদাক্কা। এই সদাক্কা অর্থটা মানে কি বলতে পারবেন? সাদকা, সাদকা জানেন না? সাদকা মানে হচ্ছে গিয়ে দান, দান। আপনি যে ও আচ্ছা, কাউকে আচ্ছা। হ্যাঁ, সাদকা দিচ্ছেন, সাদকা, তাহলে সাদকা শুনছি। সদাক্কা মানে পাশে এই খেয়াল করিনি। সাহাবীগণ আচ্ছা তাহলে আরজ করলেন, হে হয়েছে ভাই, আল্লাহর আর লাগবে রাসূল। না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর লাগবে না। হুম, আপনি যে দাসীর সাথে সহবাস করাটা তো সাদাকা নাকি? হুম। মানে এটা তো ইবাদতের অংশ। দাসীর সাথে করাটা তো ইবাদতের অংশ নাকি? জি। দাসীর সাথে করাটা যদি ইবাদতের অংশ হয়, একটা জিনিস যদি ইবাদতের অংশ হয়, তাহলে সেটা নিরুৎসাহিত করা হইল কিভাবে? সেটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই। না ভাই, আমি তো এটা আগেই বলছি যে এটা আমি দাবি করি নাই। এখন আমি আপনাদের থেকে জানলাম, বুঝলাম। ঠিক আছে। এখন কি এটাই। বুঝলেন যদি একটু বলতেন? যে না ভাই, অনুৎসাহিত করা হয় নাই তারা যেটা দাবি করে ওইভাবে। যদি তাইলে তো আপনি ইবাদতের মাধ্যম তো আপনি হারায় ফেলবেন। যদি দাস প্রথা না থাকে, তাহলে তো আপনি ইবাদতের একটা মাধ্যমই তো আপনি এই ইবাদতটা তো করতে পারবেন না। এই হুম, ইবাদতটা করতে পারবেন আপনি? হুম। আচ্ছা ভাই, এটা কত নম্বর হাদিস? এটা এটা হচ্ছে 1898। মিশকাত শরীফের হুম, ১৮৯৮ এবং হাদিসের মান হুম, হচ্ছে সহিহ। এটা হুম, মুসলিমেও আছে, আমদেও আছে, সুনান বাইহাকিতেও আছে। আ এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানীর যে হুম, সিলসিলাহ সহিফা, এটার ৫৫৪ নম্বরেও আছে। অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। দাসীর সাথে হুম, করাটা একটা সাদাকাহ, মানে হুম। ইবাদতের অংশ। তো আমি যদি এটা মুশফিক মিনার ভাইকে আরকি দিই, তার ব্যাখ্যাটা শুনি, সেও যদি সেম কথা বলে, তার পক্ষে থেকে কি ব্যাখ্যা আসে আমি আসলে শুনতে চাই। যে সে কিভাবে এটাকে হ্যাঁ, হ্যাঁ, দেখে অবশ্যই আরকি। আপনারা অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। মুমিনদের কাছ না, থেকে আমি আসলে শুনিয়ে এখানে কোন মন্তব্য করতে চাচ্ছি না, বুঝছেন? আমি বলতেছি যে এই আপনারা যে হাদিসটা দিতেছেন, এভিডেন্স টা দিতেছেন, এই রেফারেন্স গুলো আমি তাদের কাছে দিব, তাদের কাছে জিজ্ঞেস করব আচ্ছা যে হ্যাঁ, রেহান ভাই, আপনার একটা সম্পর্কে একটা কি একটা মতামত? কথা একটু আমাদেরকে বলেন তো ভাই, যে আমি মুশফিক মিনারের কয়েকটা ভিডিও দেখেছি। যে ভিডিওতে গুলাতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে, তারা বলে যে সংশয়.com এর কোন লেখা পড়বেন না এবং আ আ নাস্তিকদের লাইভ শুনবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না। এই জিনিসটা তারা হুম, রেগুলারই বলে। আর আমরা বলি যে আপনারা আমাদের কথাও শোনেন, মুমিনদের কথাও শোনেন, তাদের ওয়েবসাইটে পড়েন, তাদের বইও পড়েন। বরঞ্চ আমাদের ওয়েবসাইটে আমরা আবার তাদের মুমিনদের বইগুলাও দিয়ে রাখছি। যেন সবাই পড়তে পারে। ২ পক্ষই ঠিকভাবে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারে। আমরা বরঞ্চ আমার পেজ থেকে কয়েকবার মুশফিক মিনারের যে ওয়েবসাইট সেটা শেয়ার দেওয়া হইছে। যে এই কিন্তু তারা কখনো আমার ওয়েবসাইটের কোনো লেখা কখনো শেয়ার দেয় নাই। এমনকি তাদের ওয়েবসাইটে আমার লেখা যে সমালোচনা করছে, সেখানেও তারা আমার ওয়েবসাইটের নাম দেয় নাই। কারণ নাম দিলেই তো মানুষ এই সংশয়.com এ ঢুইকা লেখা পইড়া নাস্তিক হয়ে যেতে পারে। এই ভয়ে তারা নামই দেয় না। আমার ওয়েবসাইটের নামই দেয় তবে না। নামই উচ্চারণ করে না। তবে ভাই লাইভে যাওয়া যাবে না এটা তো ভুল কথা। কারণ মুশফিক ভাই তো নিজেও আসে, আপনাদের লাইভটাকে ফলো করে। আপনারাও জানেন কিন্তু ভাই সেটা। কিন্তু ভাই মুশফিক মিনার তো এই জিনিসটা বারবার বলে দিচ্ছে যে নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লেখা পড়বেন না। এই জিনিসটা তো মুশফিক মিনার বহুবার মানে সাবধান করছে যে নাস্তিকদের লাইভে গেলে তার ইমান। কলসি অ্যানালজি আমি সেটা দিছে না মনে আসিফ করি ভাই না। এরকম? আমার কাছে দুজনের সাথে আ আ আলোচনা আ করলেই আ আমি আ যতটুকু আপনি মনে করেন কি করেন না সেটা নিয়ে তো তার আসিফ ভাই কোনো ইয়ে বলে নাই। আসিফ ভাই বুঝছে হুম, যে হুম, প্রিন্সেস এটাতে মানা করছে কিনা। আসিফ ভাই হুম। মনে আছে না প্রিন্সেসের কলসি অ্যানালজি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ভিডিও আছে, ভিডিও কাট করা আছে ভাই। দেখেন কলসি অ্যানালজি দেখি আমরা। আচ্ছা আমরা একটু শুনি, হ্যাঁ? মুশফিক মিনার কি বলে একটু শুনি। আ মানে যা বলে মুশফিক মিনার, এগুলো তো আসলে আ চিন চিন্তা আমাদের করেন জন্য ভাই, ভালো হয়। কলসি অ্যানালজিটা যদি প্রিন্সেস অ্যাকচুয়ালি মানে বাস্তব উদাহরণ দিয়ে দেখাইতো, হ্যাঁ? যে যাইতেছে কাঁধের মধ্যে কলসি নিয়ে প্রিন্সেস কোমর দোলায় কলসি অ্যানালজি দিতে চাইতেছে। ওই যে প্রিন্সেস থেকে একটা কথা মনে পড়লো ভাই। যে যে আপনারা ওই যে ঐদিন আপনাদের সাথে কথা হইছে ডিবেটের কথা বললাম না?
তো আচ্ছা আমি আরেকটা প্রসঙ্গ তুইলেন না ভাই। ভাই আরেকটা প্রসঙ্গ তুইলেন না, না। না কারণ আরেকটা প্রসঙ্গ প্রসঙ্গ তুলছেন, আমি হচ্ছে কথার কথা বলতেছি ভাই। কোন টপিক আ চলতেছে। একটু এই ভিডিওটা একটু দেখেন তো এখানে কি বলে মুশফিক মিনার। এই স্টেজে কারা, কারা আছে সেটা একটু দেখে নিয়েন। এই স্টেজে উপস্থিত কারা, কারা তারা কি দেখা যাচ্ছে? আপনি বলেন তো স্টেজে হুম, কারা, কারা দেখা উপস্থিত? শান্ত আছে, মাহবুবুল ভাই আছে, রায়হান আর হচ্ছে মিনার ভাই আছে। আর মাঝখানেরটা কি ওইটা? মাঝখানেরটা হাসান। উনি জিজ্ঞেস করছে একটা প্রশ্ন। ও আচ্ছা, আচ্ছা। আর ও ডান আর দিকেরটা হচ্ছে হইতেছে ঘ্যাঘা ঠাকুর। হ্যাঁ? তো আমরা একটু ভিডিওটা আপনার ভিডিওটা একটু ভয়েসটা শুনি। আসলে ইনস ইনস ইনসেস্ট থেকে জন্ম নেয়া যে বালকটা সেই বালকটা। ঠিক আছে আমরা এই ভিডিওটা শুনি, হ্যাঁ? আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি, হাসান ভাই আপনি বলুন। ধন্যবাদ তোমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরেই চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ব্যাক স্টেজ বলছিল তো ঢুকতে পারি নাই। অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি, আমার যে বিষয়টা হচ্ছে আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না। তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে এই একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম আসিফ মহিউদ্দিনের। তো জি, তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর এবং তিনার একটা ওয়েবসাইট আছে সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর উনি আমাকে একটা লিংক দিয়েছিলেন এনটি ইসলাম নামক একটা ওয়েবসাইটের। তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি। তো এখন আমার রেসপন্স ভিতরে টু যে এন্টি ইসলাম ভাই। রেসপন্স টু এন্টি ইসলাম। আচ্ছা আচ্ছা মানে সরি এন্টি ইসলাম সরি না। আচ্ছা সরি সরি জি, জি। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ, সেই কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি আহ পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে? ঢুকবে না, তাই না? সেটা তার জি ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বললেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই। কিন্তু আপনি আবার এটাও বললেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি আহ ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত। সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয় কি কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে তো পানি ঢুকে যাবে, তাই না? এরকম নিতে হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা। তবে এটার অর্থ এই না যে তাদের আর্গুমেন্ট গুলো কোনো জবাব নেই, তা কিন্তু না। অবশ্যই সেগুলোর জবাব রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, একজন ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তারা যদি এই সমস্ত আর্গুমেন্টের সামনে লাগাতার আসতে থাকে এবং ইমানটা যদি হারায়, অযথা ভুল বুঝে হারায়, তাহলে তো ক্ষতি হয়ে গেল। বিষয়টা তো এরকম হলো যে একজন ব্যক্তি সে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে সে এভারেস্ট জয় করতে উপরে উঠে গেল, তারপর আচ্ছা, নাস্তিকরা হচ্ছে এভারেস্ট এবং মুমিনরা হচ্ছে অক্সিজেন ট্যাংক না নিয়ে নাস্তিকদের এভারেস্টে উঠে যাওয়ার চেষ্টা করছে। ভাই এরা তো স্বীকার করে নিল। সবকিছু নিজে মুখে স্বীকার করে নিল। আমরা নতুন করে কি বলবো? কি বলার আছে? ফারাজ ভাই আজকে আমার টাইম শেষ হয়ে গেছে। আমি কি তাইলে আজকে বিদায় নিই ফারাজ ভাই? আসিফ ভাই আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল। না ভাই আজকে আর আমি থাকতে পারছি না। সরি। ফারাজ ভাই আমি কি বিদায় নিব তাইলে? ফারাজ ভাই কি আছেন? মিউট করা ভাইরাস ভাইয়ের ফারাজ ভাই মাইক। মনে হয় বিজি। আচ্ছা ফারাজ ভাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি আছি। আসিফ ভাই সরি, আমি আমি একটু একটু বিজি ছিলাম, সরি। বলেন আসিফ ভাই, ওনার সাথে একটু কথাটা শেষ করেন। আমি মোটামুটি ফ্রি আছি, সমস্যা নাই। একটু যদি কথাটা শেষ আচ্ছা, করেন, ওনার সাথে শেষ করে দিই ঠিক আমি, আছে। সমস্যা নেই। আচ্ছা আসিফ ভাই, রেহান খান ভাই আপনি তাইলে শেষ করেন। তাহলে আজকের আলোচনা শেষ করেন। আপনি আরেকদিন এসে আমি তখন আমরা যেটা বলছিলাম যে হচ্ছে এর আগের দিন যে ডিবেট নিয়ে আপনাদের সাথে কথা হয়েছিল আমার, তো আমি তাদেরকে মনে নাই বলছি ভাই যে কি আপনারা আগের ডিবেটে দিন আগের দিন কি কথা হয়েছিল সেটা ভুলে গেছি ভাই। আবার একটু মনে হ্যাঁ, করায় দেন। হ্যাঁ বুঝতে পারি না, আমি ওইটাই মনে প্রিন্সেসের করে সাথে ডিবেটের একটা কথা মনে বলছিলেন, আপনি হ্যাঁ, বলছিলেন না যে প্রিন্সেসের সাথে ডিবেটের কথা? আমি হ্যাঁ, আমি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম। তো আচ্ছা আচ্ছা, বলেন। মাহবুবুল ভাই বলল যে মিনার ভাইয়ের একটা কন্ডিশন আছে যে আপনারা নাকি তাকে নিয়ে তার চিত্র নিয়ে ব্যঙ্গ করেন,
তাকে হচ্ছে সে আপনাদের সাথে ভালোভাবে শান্তিপূর্ণ আলোচনা করে, কিন্তু তাদের তার ছবিকে ব্যঙ্গ করেন, তারপর হচ্ছে তাকে প্রিন্সেস বলে ব্যঙ্গ করেন, এইসব কারণে সে একটা অ্যাপোলজি চাইছে। তাইলে এই অ্যাপোলজিটা চাইছে, এই সরিটা যদি আপনারা বলেন তাহলে ওয়েট, সে নাকি ওয়েট, আসবে। ওয়েট, রেহান খান ভাই, ওয়েট। আমি একটা জিনিস বুঝি নাই। একটা জিনিস আমাকে একটু বুঝাই দিয়েন আপনি। আমি আগে ফারাজ ভাইকে জিজ্ঞেস করি, তারপর আপনাকে জিজ্ঞেস করতেছি। ফারাজ ভাই, আমরা তো আ মুশফিক মিনারের নবী এবং মুশফিক মিনারের আল্লাহ, তাদেরকে নিয়ে আমরা লাগাতার কটূক্তি, লাগাতার ট্রল, লাগাতার ঠাট্টা মশকরা করে যাচ্ছি এতদিন ধরে। নাকি ফারাজ ভাই? কথা তো সত্য আসিফ ভাই। প্রিন্সেসটা কিন্তু নিয়ে মানে টুল করার আগে, কিন্তু প্রিন্সেসটা নিয়ে টুল করার আগে তো বহু আগে থেকে আমি প্রিন্সেসের যে নবী, সে যে একটা শিশু সদা তার নিত্য কিন্তু ফারাজ ভাই, মুশফিক মিনারের আপত্তি তুলছে আমাদের সাথে আলোচনা করতে আসবে কি শর্তে ভাই? তাকে নিয়ে ট্রল, অ্যাপোলজি চাইছে, আপনাদের কাছ থেকে সরি তাকে নিয়ে চাইছে, ট্রল, তাইলেও তারা তাকে হুম নিয়ে ট্রল মানে ভাই, তাকে নিয়ে ট্রল করার জন্য সে মানে খেপছে। আল্লাহ তার নবীকে নিয়ে আমরা যে মানে ধুয়া ফালাই দিছি ভাই, মানে 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 উল্টা-পাল্টা ফালাই দিছি ভাই। এইটা নিয়ে তারপরে সে আসবে আমাদের সাথে কথা বলতে। ওয়াও ভাই, ওয়াও! তার মানে আচ্ছা, এটা গালাগালি কি ভাই, করছেন নাকি এটা ভাই? কি রেহান ভাই, একটা একটা কথা বলি। আমি এটা মূলত কনসিডারেশনের মধ্যে নিতেছি না, হ্যাঁ? কনসিডারেশনের মধ্যে নিব যখন হচ্ছে কথাটা প্রিন্সেসের কোনো, ওরে প্রিন্সেস বলি কেন আমি? আপনি তো জানেন না ওকে প্রিন্সেস কেন বলি। রেহান ভাই কি জানেন আমি যে আপনাদের মুশফিক মিনারকে প্রিন্সেস কেন বলি? হুম হুম না, আমি তো এটা জানি না, এর কারণটা কি? আচ্ছা, প্রিন্সেস বলি এইজন্য কেননা সে হচ্ছে ড্যানজেল ইন ডিস্ট্রেস কথাটা শুনছেন না? যে আপনি ডিজনির যে প্রিন্সেস গুলা ছিল তারা অসহায়, তাদেরকে সেভ করার জন্য সবসময় একটা নাইট ইন শাইনিং আর্মার দরকার হতো, কোন একটা অন্য কোনো দেশে একটা প্রিন্স এসে তারা সেভ করতো। তো ওরা প্রিন্সেস বলার কারণটা ছিল হচ্ছে গিয়ে প্রিন্সেসের মতো স্কার্ট পরে হচ্ছে তার মুমিন ভাইদের পিছনে লুকাইতো। সে নিজে কথা বলতো না, তার কথাগুলো তার মুমিন ভাইদের দিয়ে বলাইতো আর কি। তো এটার জন্য হচ্ছে তার আমি প্রিন্সেস বলতাম, এখনো প্রিন্সেসই বলি। এবং আমি যে এই জন্যই বলতাম, এরা তার আমি মেসেজ করে পাঠাইছি। আপনারা চাইলে আপনি চাইলে আমি আপনাকে তার সাথে যে মেসেজ হয়েছে এটাও দেখাইতে পারি আপনাকে, হ্যাঁ? যে কি জন্য প্রিন্সেস বলতাম এটা আমি তারে ধরে বুঝাও দিচ্ছি। এখন আমি তাকে এই জিনিসটা নিয়ে আগাবো বা এইটা তার কনসিডারেশন, মানে এই জিনিসটা অ্যাপোলজি করবো কি করবো না, এটা যে কনসিডারেশনের মধ্যে নিব, নেওয়ার জন্য তো আমার এইটা দেখতে হবে যে সে এখনো প্রিন্সেসই নাই, সে তার নিজের কথাটা নিজে বলতেছে। তার কথাটা কোনো শেখ মাহবুবুল সুল্লালম এরকম কোনো ইয়ে দেয়া বলতেছে না, তার কোনো অ্যাসগার্ড বলতেছে না, সে নিজে বলতেছে। সে যদি ফারাজ নিজে ভাই, বলে দেন আমি একটু কনসিডার করতে পারি, বাট নিজে বলার আগ পর্যন্ত ফারাজ এটা ভাই, তো কনসিডারেশনের মধ্যে নেই। আমি আচ্ছা এটা তার সমস্ত কথা আমি মাইনে নিব। যদি সে আ ভিডিওতে নিজের মানে ক্যামেরা অন করে যদি সে এই কথাটা বলে যে, আসিফ মহিউদ্দিন যে আমার আল্লাহ, আমার নবী, আমার নবীদের স্ত্রীদেরকে নিয়ে চরম কটুক্তিকারী আসিফ মহিউদ্দিন, সে তার সাথে আমি আলোচনা করতে যাব। যদি সে আমাকে নিয়ে, শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য আমার কাছে সরি বলে, বাদবাকিদের জন্য সম্পর্কে কটূক্তি করার জন্য সরি বলতে হবে না। শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য তাকে সরি বললে আমি তার সাথে আলোচনা করতে যাব। এই কথাটা যদি শুধুমাত্র মুশফিক মিনার ক্যামেরা অন করে বলে, তাইলে আমি মুশফিক মিনারের কাছে সরি বলব। কোন সমস্যা নেই। শুধু এই কথাটুকু বলতে হবে যে, তার আল্লাহকে, তার নবীকে, তার নবীদের স্ত্রীদেরকে, তার সাহাবীদেরকে চরম অপমানকারী, চরম কটূক্তিকারী, কুখ্যাত মুরতাদ শাতিমে রাসূল আসিফ মহিউদ্দিন এইভাবে বলতে হবে আসিফ ভাই, চরম এভাবে নরমালি চরম অপমানকারী বললে হবে না, এইভাবেই বলতে হবে চরম অপমানকারী, চরম এইভাবে এইভাবেই এইভাবে এইভাবে টান বলতে দিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চরম অপমানকারী, অসভ্য, মুরতাদ, নাস্তিক শাতিমে রাসূল। এই শাতিমে রাসূলের জন্য কোনো মাপটাপ চাইতে হবে না। শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য তার সরি বলতে হবে। সরি বললে আমি তার সাথে লাইভ করতে, আলোচনা করতে, ডিং করে নাচতে চলে যাব। এই কথাটা যদি মুশফিক মিনার ডিং করে নাচতে চলে যাবে, এই কথাটা বলার দরকার নেই। সে তার মতো করে বলবে, রিকোয়েস্ট করবে। আ এই কথাটা বললে আমি তাকে সরি বলব। আ আ রেহান খান ভাই, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? শুধু এই জি জি কথাটা জি, বলুন। ঠিক আছে ঠিক আছে। আমি শুধু এই ইয়া, কথাটা বললে আপনার সাথে আমি আমার যে কনভারসেশনটা আসিফ ওটা ভাই, ব্যাক করে হ্যাঁ, আসিফ ভাই, জি বলুন। প্রথমত আছে রেহান ভাই, আমি আপনাকে বলছি আমি তাকে কি জন্য প্রিন্সেস বলি। আমি আবারও বলতেছি, লাইভের মধ্যেই বলতেছি যে এই জিনিসটা আমি তাকে প্রিন্সেস কেন বলি, এইটা তাকে মেসেজে আমি নিজেই বুঝেছি। বাট যেহেতু এটা একটা পার্সোনাল মেসেজ, আমি মেসেজটা লাইভ করে দেখানোর মোটেও ঠিক হবে না, আমি দেখাবো না। বাট এই কথাটা আমি কনসিডারেশনে নিব। যদি এটা যদি আমার কাছে বলা হয়, আমি এটা কনসিডারেশন নিব যদি প্রিন্সেস এই কথাটা নিজে বলে যে আমাকে নিয়ে যে ব্যঙ্গাত্মক ইয়েটা করা হয়েছে, যেমন এই স্ক্রিনের মধ্যে যেটা আছে এখন, ওরকম ব্যঙ্গাত্মক করা হয়েছে, ওটার জন্য যদি অ্যাপোলজি করে আমি ডিবেটের জন্য রাজি। আমি এটা কনসিডার করবো তখন, মানে
ওটা ভেবে দেখবো তখন যখন প্রিন্সেস নিজে এই কথা বলবো। আর যদি তার কোনো চেলা চামুন্ডা বলে, ওই চেলা চামুন্ডা ভাই আমি আগেও বলছি এখনো বলছি, এইগুলা চেলা চামুন্ডা গুনি না ভাই আমি। ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ স্পেস, time. ওয়েস্ট অফ অক্সিজেন, ফারাজ ভাই, আমি এগুলা তাহলে ভাই এগুলা আজকে কথা এখনো বিদায় তার নিই। বলতে সাথে কন্ট্যাক্ট হয়? ফারাজ ভাই, আমি বিদায় নিতে দিলে। প্রিন্সেসের ফারাজ সাথে ভাই, কন্ট্যাক্ট হয় ভাই, প্রিন্সেস তো ভাই মানে সেন্টি খাওয়ালো তো আমি যে মানে এত পাতা দেওয়ার সময় নেই আল্লাহ আসলে। নবীরে কওয়ায় আপনি সেন্টি বলেন। খাইতেছে না, প্রিন্সেসটা নিয়ে কওয়ায় সেন্টি খাই গেছে সে না? সে তার মানে তার নিজের মান সম্মান আল্লাহ নবীর থেকে বেশি। বোঝা গেছে ভাই। খুব ভালো, এবং চমৎকার। এবং ফারাজ ভাই, আমি লাস্ট বিদায় কথাটা নিচ্ছি। ওইটা গুড নিয়ে নাইট। হয়েছিল বুঝছেন নাসিফ ভাই, লাস্ট কথাটা ওইটা নিয়ে হয়েছিল। উনি আমার বলতেছে যে আপনি যে আমাদের প্রিন্সেস বললেন এটা কি নারী অবমাননা নয়? আমি কই, "এটা বাবা ভূতের মুখে আমরা আল্লাহ নবীরে ধুয়ে খাইয়া দিচ্ছি। এটা নিয়ে কিছু কয় না। আপনি তারে নারীবাদী হয়ে আসিফ ভাই, আপনি নারীবাদী হয়ে আমাকে প্রিন্সেস বলে যে নারীদেরকে অপমান করছেন, হ্যাঁ? নারীদেরকে আপনি ইয়ার চোখে দেখাচ্ছেন, যে ড্যান্সেল ইন ডিস্ট্রেস চোখে দেখাচ্ছেন। এইটা কি খারাপ নয়? ভাই ওরে বাবা রে বাবা, ভূতের মুখে রাম রাম বাবা নারীবাদী। ফারাজ ভাই, টাইম একদম শেষ। ভাই বিদায় নিলাম ভাই। গুড নাইট। আচ্ছা আসিফ ভাই, শেষ করে দিই। ব্যাকেও তো তেমন লোকজন আপনি নাই। শেষ করে দিয়েন, শেষ আপনি করে শেষ দিই। করে দেন। আমি ফারাজ বিদায় ভাই নিচ্ছি। আপনার সাথে একটু কথা বলবো আপনার সাথে। ওকে ঠিক আছে আসিফ ভাই, গুড নাইট। গুড নাইট ভাই। হ্যাঁ, ফারাজ ভাই আমি হ্যাঁ একটু কথা বলবো আপনার জি, সাথে। বল ভাই। আমার প্রশ্নটা ছিল যে যে আপনারা যারা নাস্তিক আছেন তারা তো হচ্ছে মনে করেন একটা পুরুষ এবং নারীর সম্মতিতে মানে বিবাহ কোনো বন্ধন ছাড়া, হ্যাঁ, মানে শারীরিক সম্পর্ক করার অনুমতি দেয় আপনাদের নাস্তিকতা, তাই না? ভাই এই যে প্রশ্নটা ফ্রেমিংটা করছেন, প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে আছে বড় ঝামেলা। না মরালিটি নিয়ে না আপনি আপনি কারেক্ট করে মরালিটি দেন, নিয়ে প্রশ্ন সমস্যা উঠে- নাই। মরালিটি নিয়ে প্রশ্ন উঠেছে না, নৈতিকতা অনৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে না। না নৈতিকতা না, আমি বলতেছি যে মানে এটা কি আপনারা এই সাপোর্ট যে করেন? ফ্রিডম অফ সেক্স, এটা কি নৈতিক না নৈতিক না, এই যে সাপোর্ট করা মানে কি, এটা না কি নৈতিক নৈতিক না, ভাবে না সমর্থন করে? নৈতিক, এটা আমি এখনো বলিনি। আরে রেহান ভাই, যখন আপনি বলছেন সাপোর্ট করেন কিনা, আপনি তো ওই সেন্সেই বলতেছেন যে আপনি নৈতিক ভাবে সাপোর্ট করেন কিনা। আপনি মানে আহ, হুদাই সাপোর্ট করেন কিনা সেটা তো জিজ্ঞেস করতেছেন না, নৈতিক ভাবে সমর্থন করেন কিনা সেটাই তো জিজ্ঞেস করতেছেন। হ্যাঁ ঠিক, আচ্ছা নৈতিক ভাবে এই জন্য নাকি না? কোশ্চেনের ফ্রেমিংটা রং, কোশ্চেনের ফ্রেমিংটা রং। এই জন্য নৈতিকতা নাস্তিকদের জন্য নৈতিকতা, মুসলিমদের জন্য নৈতিকতা জিনিসটা এরকম হয় না। নৈতিকতার অবজেক্টিভিটিতে নৈতিকতা সবার জন্য সমান। যদি এটা এইটা হচ্ছে মুমিনদের জন্য নৈতিক হয় তাহলে এটা সকল মানুষের জন্য নৈতিক। আর যদি এটা অমুসলিমদের জন্য নৈতিক হয়, এটা সকল মুসলিমদের জন্য নৈতিক। নৈতিকতার মধ্যে এটা থাকে না যে এটা শুধুমাত্র এক গ্রুপের জন্য নৈতিক, অপর গ্রুপের জন্য এটা অনৈতিক। জিনিসটা এরকম না। বোঝা গেছে ভাইয়া? জি ফারাজ ভাই, আমার পুরো প্রশ্নটা আমি করার পর তারপর আপনি আমাকে একটু অ্যান্সার করে তারপরে বিদায় করে দিন। জি আমি বল। বলতে চাচ্ছি যে বিবাহ ছাড়া যেই নৈতিক ভাবে মনে করেন নৈতিকতা অনৈতিকতা একটা পরে, আগে হচ্ছে তারা মনে করেন একটা সম্পর্কে হলো বিবাহ ছাড়া প্রেম ভালোবাসা তো হতেই পারে আমাদের সমাজে, হ্যাঁ, তো তারা এখন শারীরিক সম্পর্ক করছে, হুম, এখন করার পর মেয়েটা মানে গর্ভবতী হয়ে গেছে, ঠিক আছে? তো হুম। গর্ভবতী হওয়ার পর এখন আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা ওই গর্ভবতী হওয়ার পর ওই বাচ্চাটাকে অস্বীকার করে ভাই, হ্যাঁ। হ্যালো ভাই, শুনছেন? শেষ করবে, শেষ করবে। যে অস্বীকার করে ওই বাচ্চাটাকে। তো তখন মানে বিবাহ কোনো সম্পর্ক ছাড়া যদি অস্বীকার করে তাহলে তো মেয়েটা আর বিচার পাইতেছে না। মানে বিবাহ করার পর যদি করে তাহলে তো থানা আদালত আছে দেশে। যদি এমন কোনো মানে অস্বীকার করার চেষ্টাও করে তাহলে তো কোনো লাইনঘাট নাই। তার তো শাস্তি হবে, বিচার হবে। তাই না? তো এই জিনিসটাকে কি মানে হচ্ছে আপনারা যদি ফ্রি সেক্স টাকে বলেন তাহলে কি এটা কি এনকারেজ করা হচ্ছে না সমাজে? এখানে এটা আমার একটু প্রবলেমটা কোথায়? বোঝার। প্রবলেমটা হচ্ছে আহ, হুম, এটা ধরেন মুমিন অমুমিন নাস্তিক মাস্তিক সব অ্যাসাইড রাখেন। মূল হুম, হুম। প্রবলেমটা কই? দুইজন বিয়ে ছাড়া সেক্স করছে। বিয়ে ছাড়া সেক্স তো শুধুমাত্র অমুসলিমরা করে জিনিসটা এটা না, বা নাস্তিকরা করে জিনিসটা তো এটা না, মুসলিমরাও তো করে নাকি? হুম, হুম, হুম। করে না ভাইয়া? করে, করে। করে না? হুম। কিন্তু যদিও এটা মাদ্রাসায় মাদ্রাসায় ইসলামে হারাম মাদ্রাসায় বলে। পুটকি মারে, মাদ্রাসায় পুটকি মারে, বাট তারপর তো তারা করে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। মানে যদিও তারা মুখে হারাম বলে, বাট করে তো। ইসলামে বলা আছে দেখেই তো হুম, তারা করে না হারাম এটা, জিনিসটা, তো কিন্তু এরকম করে অনেকেই করে, সবাই করে করে বলে। করে এটা। তো প্রবলেমটা হচ্ছে দুইজন সেক্স করছে, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই, তাদের একটা সন্তান হয়েছে। এখন এই সন্তানটার কি হবে? এই সন্তানটার যদি তারা দুজন বিবাহিত থাকতো তাহলে এই সন্তানটার দায়িত্ব হচ্ছে পুরুষকে নিতে হইতো। যেহেতু বাংলাদেশের আইনে, ধরে নিচ্ছি আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি, বাংলাদেশের আইনে ওই শাস্তির বিধানটা নাই, সরি ওইরকম কোনো বিধান নাই যেখানে বৈবাহিক সম্পর্ক না থাকলে পুরুষকে বাচ্চার দায়িত্ব নিতে হবে, ওইরকম কোনো বিধান নাই। সেহেতু নারীর উপর একটা কি হয়ে যাচ্ছে, একটা চাপ হয়ে যাচ্ছে।
যে এখানে দেখতে হবে প্রবলেমটা কই, প্রবলেমটা নারীর উপর চাপ হয়ে যাচ্ছে। পুরুষটার ইয়ে থাকা সত্ত্বেও, পুরুষটার বাচ্চা থাকা সত্ত্বেও পুরুষটা কি করছে না, তার বাচ্চার দায়ভার নিতে হুম। লিগালি বাধ্য হচ্ছে না। সলিউশন খুবই ইজি, ওই দায়ভারটা দিয়ে দেন, আইন করে ওই হুম। দায়ভারটা দিয়ে দেন। না ভাই ফারাজ ভাই, আমাদের সমাজে কিন্তু এটা হয়, মানে অনেকেই হয় কিন্তু অস্বীকার করে কিন্তু এমন, তখন তারা কি পথ অবলম্বন করে, বাচ্চাটা অ্যাবর্শন যদি করে ফেলে। হ্যাঁ, যদি অস্বীকার তো এখন তো আপনি ভিন্ন জায়গায় যাচ্ছেন, এখন তো ভিন্ন জায়গায় যাচ্ছেন যে বাচ্চা মানে তারা অ্যাবর্ট করবে কি অ্যাবর্ট করবে না, এটা তো ভিন্ন ইস্যু। বা দেখেন একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি কে যদি মনে করে যে আমি এখনো রেডি না একটা বাচ্চার ইয়ে নেওয়ার জন্য, আমি ফিনান্সিয়ালি রেডি না, বাচ্চা ফিনান্সিয়ালি মানসিকভাবে কোনোভাবে রেডি না একটা বাচ্চাকে মানুষ করার জন্য যতটুকু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, ওই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা বা অবস্থা এখন আমার হয়নি। যদি এটা বিয়ে করা মানুষও মনে করে বা বিয়ে না করা মানুষও মনে করে, দুই পক্ষই তো অ্যাবর্শনের ইসে যেতে পারে। ধরেন একটা আমি পার্সোনালি মনে করি একটা সার্টেন টাইম পর্যন্ত, ধরেন 3 মাস বা 4 মাস ইয়ে হয়ে গেলে একটা অ্যাবর্শন ইসে যেতে পারে, অ্যাবর্শন একটা পজিশন যেতে পারে। যদিও অ্যাবর্ট করা নৈতিক কিনা এটা নিয়ে একটা খুব বড় ডিবেট আছে হ্যাঁ এবং ভাই, খুব এটাই আমার complex প্রশ্ন ছিল যে এটা কি আপনাদের কাছে মানে নৈতিক নাকি অনৈতিক এটা অ্যাবর্শন ভাই, এটা করাটা, মানে এটা তো আমি একটা আমি প্রাণকে নষ্ট আমি করে কোনো দেওয়া হচ্ছে ভাই। আমি 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 কোনোটাতেই কনভিন্স না আসলে। টু বি অনেস্ট, আমি অ্যাবর্ট করা বা না করা কোনোটাতেই কনভিন্স না, কোনোটাতেই আমি বুঝতে পারতেছি না। দেখেন আমি একটা একদিক সিম্পল আছে কারণ মানুষ, তারা আমার ইন্টেনশনালি জিনিসটা করছে, ভেবে চিন্তেই করছে, এদিক দিয়ে জিনিসটা কনভিন্স হতে পারছে না, তাই তো? কারণ তারা তো ভেবে চিন্তেই করছে যে এমনটা ঘটতে পারে। অনেকগুলোই কারণ আছে ভাই, দুই একটা আমি তো ওই আলোচনা এখন যেতে যাচ্ছি না যে অ্যাবর্ট করার নৈতিক কি অনৈতিক, এখন তো আপনি অন্য আলোচনায় গেছেন। অ্যাবর্ট করা নৈতিক কি অনৈতিক এটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে, বাট আমি মনে করি একটা সার্টেন টাইম পর্যন্ত যদি মানুষ বুঝতে পারে যে ওকে একটা সার্টেন টাইম আসছে, আম, তার মেয়ের পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, মেয়ে সার্টেনলি বুঝতে পারতেছে সে প্রেগনেন্ট, আর 3 মাস আই থিঙ্ক বোঝার জন্য এনাফ। এবং যদি 4 মাসও হয়, ওই 4 মাসের মধ্যে যদি সে অ্যাবর্ট করতে চায়, আই ডোন্ট থিঙ্ক খুব বেশি একটা প্রবলেম আছে। হুম। বাট এর বেশি হয়ে গেলে আই থিঙ্ক প্রবলেমেটিক। বাট এছাড়া তো ভাই আপনি তো অ্যাবর্শনে গেলেন, এছাড়া তো এই আর কোনো ইয়ে নেই জিনিসগুলো মানে যে আপনার তো। আপনার ভাই বললেন যে হচ্ছে 3-4 মাস বা হচ্ছে আহ, আপনার হচ্ছে ভেবে চিন্তে করা বা ম্যাচুরিটি আসে নাই, বাচ্চা নেওয়ার মানে সেই ক্ষমতাটা হয় নাই, তো এত জিনিস তো মেনটেন করে আমাদের সমাজে মানে অনেকেই চলে না, এটা তো আপনি ভালো করেই জানেন ভাই। এটা তো আপনি মানেন ভাই যে সমাজে এত কিছু মেনটেন হ্যালো, করে আসলে চলা। হ্যালো ফারাজ ভাই, আমাকে শোনা যাচ্ছে? ফারাজ ভাই মেবি মিউট হয়ে গেছে, ভাই মিউট করছি। ফারাজ ভাইয়া, আচ্ছা, এখন আপনার কোশ্চেনটাকে আমি আপনার কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি। আপনার কোশ্চেনটা কি ভাইয়া? আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে বৈবাহিক কোনো আহ, সম্পর্কে হ্যালো, যদি আবদ্ধ আচ্ছা থাকে সরি একটা সরি, couple, আমার সিপিইউটা একটু হ্যাং করছিল, সরি এটা জন্য। ভাই যদি আমাদের এখানে মেনটেন না করা হয়, ধর এইভাবে মেনটেন করে চলে না, যদি এইভাবে মেনটেন না করে তাহলে সলিউশন তো ওইখানেই, যে যেখানে মেনটেন করে চলতেছে না সেই জায়গায় মানুষকে অ্যাওয়ার করতে হবে যে মেনটেন করে কিভাবে চলতে হবে, এটা সম্পর্কে অ্যাওয়ার করতে হবে। যে যদি ক্লিনিক গুলো মানুষকে জানাতে হবে যে এখানে এখানে ক্লিনিক আছে, আপনারা যদি অ্যাবর্ট করতে চান 3 মাস, 3 মাসের মধ্যে যদি অ্যাবর্ট করতে চান, লিগাল প্রসিডিওর আছে, আপনি এইভাবে এইভাবে এই কাজটা করতে পারেন। এইভাবে আমরা এই জিনিসটা একটা সেফ ওয়েতে করতে যাচ্ছি। আপনি জানেন বাংলাদেশের ইভেন অ্যাবর্শন লিগাল না, যতগুলো ইসের মধ্যে করায় হসপিটালের মধ্যে করায় এটা ইলিগাল ওয়েতে করে, এবং যেটা অ্যাকচুয়ালি মা শিশু দুজনের জন্য রিস্কি। তো এইটা সলিউশন তো সেখানে করতে হবে যে একজন নারী যেন আহ, খুব সেফ উপায়ে সে তার সার্জারিটা করে বের হয়ে আসতে পারে, এবং এটার জন্য আহ, তাকে যেন সারা জীবন কষ্ট করতে হবে ওই রকম অবস্থা যেন না হয়ে যায়। আপনি জানেন আপনি জানেন তো জানেন না, যারা ইভেন লেট টাইমে মনে করেন তার আম, সে মনে করছে যে সে মনোপজে চলে গেছে, নারী এমন সময়, এমন অনেক সময় হয় যে নারী মনে করে যে নারী মনোপজে চলে গেছে, কিন্তু সে মনোপজে অ্যাকচুয়ালি যায় না, আনফরচুনেট প্রেগনেন্সি হয়ে যায় তার। এবং সে তার মধ্যে সে ইয়ে নাই, মানে তার তার স্বামী বেঁচে নেই, তার মধ্যে কোনো ওই তার সেই অ্যাবিলিটি কোনোভাবেই নেই যে নতুন একটা বাচ্চাকে সে গ্রো করতে পারবে, বা ছোটবেলা থেকে পালতে পারবে। পাইলেও তাকে মানে স্বাবলম্বী দেখা বা তাকে ইয়ে পর্যন্ত দেখা, তাকে হচ্ছে আপনার নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত দেখায়। প্রত্যেকটা পিতামাতা চায় যে আমি আমার বাচ্চাটাকে নিজের পায়ে দেখেই আর কি দুনিয়া থেকে বিদায় দিব, ওই 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 ইচ্ছা করি, তো ওই চেষ্টা নিয়ে তো তার বাচ্চাটা ইয়ে করে, বাচ্চাটা দিতে চায়। তারা যদি দেখে যে এইটার অ্যাকচুয়ালি ভবিষ্যৎ আমার কাছে নাই, আমি আসলে তারা গ্রো করতে পারবো না, তখন তার কাছে উপায় কি থাকে, তার কাছে উপায় ওই অ্যাবর্শনই থাকে। এখন যদি অ্যাবর্শন ক্লিনিক গুলাকে যদি আপনি ইলিগাল বানায় রাখেন, তো যারা যারা করবে তারা তো আপনার, তাদের তো দায়বদ্ধতা থাকবে না যে তারা একটা ভুল করে ফেলালে আপনি লিগাল ওয়েতে তারা ধরতে পারবেন, কারণ সে পুরোটাই তো কাজ ইলিগাল হচ্ছে।
এখানে আপনাদের কি করতে হবে, যেখানে প্রবলেম সেখানে সলিউশন করতে হবে। প্রবলেম হচ্ছে যে আম, এক হচ্ছে অ্যাওয়ারনেস নেই, দুই হচ্ছে আপনার অ্যাবর্শনের জন্য এনাফ ক্লিনিক, স্বাস্থ্যকর ক্লিনিক, এবং এটা লিগালিটি নেই। এটা লিগাল করতে হবে, এটা এটা একটা ভালো প্রসিডিওর মধ্যে দিতে হবে, এবং এটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। ভাই এটা সলিউশন কি কোনোভাবে হচ্ছে আরেকটা বিষয় বিয়ে অ্যাড হতে পারে করা না? উচিত। না, আরেকটা বিষয় এড করা উচিত যে বাংলাদেশে সেক্স এডুকেশন বলে কোনো এডুকেশন নেই। কোনো টিনেজার, কোনো বাচ্চা যখন টিনেজার হয় সে কোনো সেক্স এডুকেশন রিসিভ করে না। সো তার মধ্যে অ্যাওয়ারনেসটা আসার কোনো কথাই না। মানে যে সেক্স এডুকেশন রিসিভ করে না সে জাস্ট যেটা করবে সেটা তার মানে সে একটা এক্সপেরিমেন্ট করতেছে। তাই না? তার কোনো আইডিয়াই নাই। তো ডেফিনিটলি সেখানে অবশ্যই এরকম রং বিষয়গুলো হতে পারে। হুম। আর বিয়ে আপনি করলে যদি কিভাবে সলিউশন হয় ভাইয়া? ভাই আমি একটু কারণ কথা বলি, ভাই আমি কথাই বলতে দেন না। হ্যাঁ, রেহান ভাই, কারণ আপনি যে বলছেন বিয়ে করাটা সমাধান হয় কিনা, বিয়ে করাটা কিভাবে সমাধান হয়? মনে করেন একটা মেল একটা ফিমেল বিয়ে করলো, হ্যাঁ? তারপর সেই ওয়াইফের একটা বাচ্চা হলো। তারপর সে সেই বাচ্চাটা টেক কেয়ার করছে না। সেটা তো সেম প্রবলেমই হলো। এখন আপনি বলতে পারেন এখানে ল কাজ করতে পারে, এটা তো একটা লিভিং রিলেশনেও হয়। একটা লিভিং রিলেশনে যখন একটা মেল ফিমেল একসাথে থাকে, তখন যদি সেই মেলটা সেই বাচ্চাটাকে বলে যে এটা আমার না, দেন দ্যাটস ইজি সলিউশন, গো ফর আ ডিএনএ টেস্ট, হ্যাভ ইউর রিপোর্ট, এন্ড দেন ইউ ক্যান জাস্ট like get child support. কিন্তু আপু বিয়ে করলে যে জিনিসটা হচ্ছে একটা এগ্রিমেন্ট সাইন করা থাকে, যেটা আর দেশে তো আদালত থানা আছে বলে কিছু আছে, হ্যাঁ, তো দেশে হচ্ছে আদালত থানা আছে ভাইয়া। বিয়ে করলে এগ্রিমেন্ট সাইন এড়িয়ে করা যাওয়াটা এত থাকে। সহজ না বিয়ে করে। হ্যাঁ, কিন্তু সেটা এখন একটা আমি ওটা একটা নরমাল রিলেশনেও এড়িয়ে যাওয়া সম্ভব না, যেখানে ডিএনএ টেস্টে সরাসরি বোঝা যায় যে বাচ্চাটার মানে ফাদার কে। ম্যাডাম, এক্সাম্পল আছে তাই না? আপু, অনেক এক্সাম্পল আছে যেমন বিয়ে জানে। আপনার তো ভাইয়া প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে। প্রবলেমটাও এটা যে মেল পার্টনার, সেই মেল পার্টনার বাচ্চাটাকে বলতেছে যে ম্যাডাম, এটা আমার বাচ্চা না। সেই প্রবলেমটার ইজি সলিউশনটা হলো যে বাচ্চাটার মানে ফাদার যে সে সেটা ম্যাডাম, প্রুভ করা। জি ভাইয়া বলেন। ম্যাডাম, আপনার যে ওয়্যারলেস হেডফোনটা আছে, ওয়্যারলেস মাইক্রোফোনটা খুলে আছে, এখনই ফেলে এটা দিচ্ছি ভাইয়া, খুলে এখনই ফেলে এটা দিচ্ছি। এটার এই যে অবস্থা খুলে খুবই দিলাম। বাজে। আই ডোন্ট থিংক তো আপনি মনে হয় আলাদা মাইক্রোফোন ব্যবহার করতেছেন, আলাদা কোনো মাইক্রোফোন ব্যবহার করতেছেন? না, আমি মানে ল্যাপটপে না, আমি অ্যাকচুয়ালি আমার ট্যাব দিয়েই ঢুকে যাই তো হঠাৎ করে। আমার ওরকম প্রি প্ল্যান থাকে না। মাঝে আপনি অফিস একদম হোম অফিস করে দিই। মাইক্রোফোনটা ম্যাডাম, আপনি মাইক্রোফোনটা কি ব্যবহার করছেন? আপনি তো মাইক্রোফোনটা কোনো ট্যাবের ফোন নেই, জাস্ট মানে ট্যাব দিয়ে কথা বলছি। মানে ট্যাবলেট। আচ্ছা, আপনার দর্শক আপনারা হয় না, অবাক হয় না? মহিলা মানুষ সে খুব হবে, টেকসই হয় না। মহিলা মানুষ এটা হওয়াটা স্বাভাবিক। মাইক্রোফোনটা ইদার আপনার হেডফোনে থাকে, না হয় আপনি আলাদা করে মাইক্রোফোন লাগান। ট্যাবলেটে আলাদা কোনো না, মাইক্রোফোন থাকার কথা হেডফোন না। তো খুলে ফেললাম না ভাইয়া। হেডফোন খুলে ফেলার পর আমি ডিরেক্ট মানে ট্যাবলেটের আচ্ছা, মাইক্রোফোন শুধুমাত্র ট্যাব থেকে কথা বলতেছেন। আচ্ছা, কোনো ইয়ে নেই। আচ্ছা, সরি। তাহলে আপু আপনার মানে ট্যাবের কোনো একটা ঝামেলা হচ্ছে। আপনি একটা মাইক্রোফোন লাগান। আমি সরি, আমি একটু বেশি ফায়দামি করতেছিলাম। একটা ওকে যদি ওকে একটু ছোট একটা হেডফোন লাগা ফেলেন, তাহলে হচ্ছে ভাই ইয়েটা হবে না। একটু ভেঙে আসতেছে। ওকে, জাস্ট 1 মিনিট। কি করা যায়? আচ্ছা, রেহান খান ভাই যেটা বলছিলেন যে বিয়ে কোনো সলিউশন হতে পারে কিনা, হ্যাঁ, বিয়ে একটা সলিউশন হতে পারে। আই ডোন্ট থিংক বিয়ে যে একেবারে কোনো সলিউশন না, বিয়ে সলিউশন হইতেই পারে। বাট জিনিসটা কি আসলেও কোনো ডিগনিটি ওয়ালা কোনো সলিউশন কিনা, রেহান ভাই আপনি একটু ভেবে দেখেন। ফর এক্সাম্পল, চিন্তা করেন আপনি একজন ওমেন। রেহান ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ধরেন আপনি একজন ওমেন, ধরে নেন আপনি একজনের সাথে বিয়ে করলেন, প্রেম ভালোবাসা করলেন, এবং আপনারা একটা স্বপ্ন দেখলেন যে আপনারা করবেন, আপনারা সংসার করবেন, এবং আপনাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হলো, এবং পরবর্তীতে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। এখন আপনি প্রেগনেন্ট দেখে ওই ছেলে এখন সে আপনাকে এবং আপনার চাইল্ডকে দুইটাকেই অ্যাবান্ডন করতে যাচ্ছে। মানে সে শুধু এমনটা যাচ্ছে না যে সে এমনটা যাচ্ছে না যে চাইল্ড হয়ে যাক, অ্যাবান্ডন হয়ে যাক, আপনি থাকেন, আপনাকে সে বিয়ে করবে, এটা সে চাচ্ছে না। সে দুজনকে একসাথে করতে যাচ্ছে, দুজনকে একসাথে অ্যাবান্ডন করতে যাচ্ছে। দেন কি আপনি জেনুইনলি মনে করেন যে আপনার ওইরকম একটা লোকের সাথে করাটা, লাইফ পার্টনার হিসেবে চুজ করাটা একটা রিজনেবল একটা ডিগনিফাইং পজিশন বলে আপনি কি মনে করেন? না, আমি বলছি যে এটা বিয়েটা একটা সলিউশন হতে পারে। ডিগনিফাইং না ভাই, এই জিনিসটা তো ডিগনিফাইং তো হয় না। আপনি আপনার ক্ষেত্রে বা আপনার বোনের ক্ষেত্রে এটা তো চুজ করবেন না। আমিও আমার ক্ষেত্রে বা আমার বোনের ক্ষেত্রে এটা চুজ করবো না। যদি আমি মেয়ে হইতাম, আমি আমার ক্ষেত্রে বা আমার কোনো বোনের ক্ষেত্রে এটা চুজ করতাম না। না যে ভাই, আমার কথা হচ্ছে আপনি কোনটা প্রেফার করেন, বিয়েটা নাকি ফ্রি সেক্স? আমার ফ্রি সেক্স বলতে ফ্রিডম অফ সেক্স যেটা আর কি, হ্যাঁ, ফ্রি সেক্স বলতে বিয়ে না, ফ্রি সেক্স বললে মুমিনে একটা জিনিস বোঝা, বিয়েতে তো ওই যে দেন মোহরানা দিয়ে আমি ওইটাই বুঝাইছি, নারী ফ্রিডম অফ বাচ্চা। সেক্সের কথাই বলছি। জি, ফ্রিডম অফ আচ্ছা, সেক্স। তো
অনেকে মনে করে যে টাকা দিয়ে মানুষ ভেজে না কিনা যে দেন মোহর দিয়ে সেক্স করে, এটা হচ্ছে টাকা দিয়ে সেক্স, আর একটা হচ্ছে টাকা ছাড়াই সেক্স, এটা হচ্ছে ফ্রি সেক্স না। আপনি এটা ফ্রিডম অফ সেক্স, এগ্রিমেন্টটা থেকে আমি একটা জিনিস ফ্রিডম অফ সেক্স যদি কেউ করতে মানে কেউ যদি কারোর সাথে যদি ইয়ে থাকে, কোনো নারী পুরুষের মধ্যে বা পুরুষ পুরুষের মধ্যে যদি ইয়ে থাকে, বা পুরুষ নারী নারী নারীর মধ্যে যদি কোনো একটা ভালোবাসার সম্পর্ক থাকে, তারা যদি অ্যাডাল্ট হয় দে ক্যান হ্যাভ সেক্স। আচ্ছা, বুঝতে পারলাম। এবং তারা যেন তাদের যেন আনওয়ান্টেড প্রেগন্যান্সি ফেস করতে না হয়, এটার জন্য আগে থেকে যদি সলিউশন হচ্ছে আগে থেকে সেক্স এডুকেশনটা কি রাখা, সবার জন্য অ্যাভেলেবেল রাখা। ফারাজ ভাই, মানে আপনার সাথে কি হচ্ছে পার্সোনালি কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে? আইডি টাইডি আছে আপনার কোনো? আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে নক দিতে পারেন। ফেসবুক আইডির লিংকটা আমাকে একটু দিয়ে দিলে ভালো হয় মাঝে মধ্যে আপনাকে। আমার হচ্ছে আমি নাকি আপনার দিতে সমস্যা থাকলে আমার কোনো দিতে সমস্যা নেই, আমি দেখাচ্ছি তখন। কল দিতে এটা হচ্ছে আমার আইডি, আপনাদের দেখালাম বিকজ এখানে প্রিন্সেসের ছবি আছে। এখানে এটা হচ্ছে আমার আইডি। কয়জন ফলোয়ার আছে? এখানে বেশি ফলোয়ার নেই ভাই, এখানে কারো এটা মাত্র 140টা ফলোয়ার মনে হয়। আমি এটা 140টা পাইছিলাম, আমি ভাবছি ফেক আইডি নাকি এত কম ফলোয়ার। আমার আইডি খাই দিছে না, আইডি খাই দিছে, এটা তো নতুন আইডি একদম। ফেসবুক তেমন একটা ইউজও করা হয় না তেমন। তো হ্যাঁ, এইটা তো আপনি পাঠাতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন বা ঠিক আছে, মেসেজ পাঠাতে পারেন। যে আমি যদি আপনাদের রেফারেন্সের বিরুদ্ধে তাদের কোনো ইয়ে পাই, যে আপনাদের কোনো কাউন্টার পাই, ওটা আমি আপনাকে দিব। আপনারা কি বলতে চান পরে আমি লাইভে ঢুকে ওটা নিয়ে ডিসকাস করবো আমি। আপনি বরং প্রিন্সেসকে নিয়েই আসেন, মানে ব্যাক এন্ড ফোর্থ না করে প্রিন্সেসকে যদি নিয়ে আসেন সেটা বললেন না, আর আইবো না। আর প্রিন্সেসটা বলা ডিবেট পর্যন্ত একটু অফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চাই আসলে যে ডিবেটটা হোক, দেখতে চাই আসলে, বাট আপনারা মানে প্রিন্সেস বললে সমস্যা কি? আচ্ছা আপনি সরিটা বলে দেন না কেন? না না না, এটা আগে তো প্রিন্সেসকে বলতে হবে যে সে এটার জন্য আমাকে সরি চাচ্ছে। তার চেলার কথা আমি সে ভিডিও অন করে বলবে আল্লাহ রাসূল নিয়ে গালি, ওইগুলা তো সে তাকে দিয়ে আমি বলাইতে পারবো না, আপনি বুঝতে পারছেন? কিন্তু ওইটা তো বলতে হবে। আমি তো করতে চান, ওইটা বলাইতে পারবো। আরে ভাই আমি তো বলছি আমি ভেবে দেখবো, কিন্তু আগে তো মানে প্রিন্সেসের মুখ থেকে তো এটা বেরোতে হবে। আমি তো চেলাতে কথা কেন বলতে যাবো? না হলো, মিনার ভাই আমাকে কখনোই বলে নাই এমন কিছু। মিনার ভাই আমি যখন মিনার ভাই চলে গেছিল, মাহবুবুল ভাই আমাকে বলে ভাই বাকিগুলো ওই শেখ মাহবুব সুল আলমের কথা আমি করি না ভাই, গরু কথা একটা। এর সাথে যখন ডিবেট করতে গেছি, মানে এরকে যখন জিজ্ঞেস করতে গেছি যে ভাই আপনার সাথে যে একটা ডিবেটের কথা ছিল, আপনি ডিবেটটা করবেন কবে, সে এক উই বান্দাই বারবার বলতেছে যে আমি বলে দিচ্ছি যে আপনার ভয় পাইছে। শেখ মাহবুব আমার বলতেছে মিনার আমার ভয় পাইতেছে। সে তখনও প্রিন্সেসের আমার সাথে কথা বলতে দেয় না, এখনো সে প্রিন্সেসের কথা বলে, দরকার কি? তাকে বলে ডিবেট থেকে আরেকটা জিনিস মনে পড়লো যে শান্ত ভাই যে আছে ওদের, হ্যাঁ, তো শান্ত ভাই আপনাদের নাকি 10 মিনিটের চ্যালেঞ্জ ছিল, তো আসিফ ভাই ওটা নিয়ে পোস্টও করছিল, কিন্তু আসিফ ভাই নাকি আর এই বিষয় নিয়ে আগায় নাই, তাকে বলতেছে সব যাই না ভাই, আমি যাই না। না, আসিফ ভাই তো রাজি হয়েছিল যে 10 মিনিটে যদি প্রুফ দিতে পারে কথা বলবে। হ্যাঁ, জানি না ভাই আমি পরে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা আমি তো ফলো করি না এইগুলোরে। আচ্ছা যাই হোক ভাই, কথা বলে ভালো লাগলো। এখন আচ্ছা আপনি যদি কথা বলতে চান একটু কথা বলেন, আমি আমার একটু হেডফোনটা চেঞ্জ করে আসতেছি। আমি তো ওনার সাথে ওই কথাটাই আলোচনা করার জন্য এসেছিলাম, বাট তখন আমার হেডফোনে আল্লাহর গজব পড়ে গিয়েছিল। এখন ওই বিষয়ে আপনি বলে দিয়েছেন, তো ওই বিষয়ে আমার আর কোনো স্পেসিফিক কিছু বলার নাই। মানে আমার স্পেসিফিক এটাই বলার ছিল যে বিয়ে করাটা ওইভাবে ম্যান্ডেটরি না। আর বিয়ে করার পর যদি আপনার পার্টনার আপনাকে লাথি গুতা মারে, অথবা আপনার পার্টনার সাথে আপনার রিলেশন খুবই টক্সিক হয়ে যায়, দেন জোর করে রিলেশনে থাকার তো মানে হয় না। দ্যাট কুড বি ইভেন আ chaotic, like more chaotic situation, and তখন ডিভোর্স দেওয়ার একটা ওয়ে আছে। দেন তার থেকে তো ব্রেকআপ করে ফেলাই ভালো। লাইক ইউ আর উইথ ইওর পার্টনার এন্ড টু ব্রেক আপ। ব্রেকআপ করে ফেললে আসলে যেটা হচ্ছে যে এই বিষয়টা মানে সেইভাবে সমাধান হচ্ছে না। হ্যাঁ, মানে তার সেইভাবে বিচার হচ্ছে না, বিচারটা হচ্ছে না, মানে তার সুষ্ঠু বিচারটা হচ্ছে না। যে একটা পুরুষ যদি দায়িত্ব এড়ায় যেতে চায়,
কোনো বাচ্চার, হ্যাঁ, হ্যাঁ, তখন তাহলে তার সেটার জন্য ল আছে। হতে পারে যে আপনাদের স্পেসিফিক কিছু দেশে তার জন্য ল নেই, স্পেসিফিক কিছু সোসাইটিতে তার জন্য ল নেই। মানে সোসাইটি তো ল হয় না, যাই হোক, মানে দেশে স্পেসিফিক ল নেই। কিন্তু মোস্ট অফ কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে যদি আপনি বলেন, সেখানে তার ফাদার, যে বায়োলজিক্যাল ফাদার, তার সেই রেসপন্সিবিলিটিটা তো নিতে হবে, তাই না? সেটা তো একটা নর্মাল ডিএনএ টেস্ট দিয়ে বোঝা যায় যে ফাদারকে। হুম, সেখানে বাংলাদেশের তো মতো মানে দেশের প্রেক্ষাপটে আসলে তাহলে এমন আইন ভাইয়া, আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো প্রবলেমটা তো আপনাদের আইনে, সেক্ষেত্রে তো আইনটা চেঞ্জ হুম, করা উচিত, তাই না? হুম, প্রবলেম যেখানে সেখানেই তো সলিউশনটা করবেন, তাই না? হুম। এখন তারাও একটা চিন্তা ভাবনা করেই হয়তো আইনটা করছে, যে কেন তাদেরও একটা পার্সপেক্টিভ আছে। তাদেরটাকেও পুরাপুরি ভাবে মানে অস্বীকার করলে হবে না। কারা তাদের কারা মানে ইউরোপিয়ান মানে কান্ট্রিতে বলছি। বাংলাদেশের যারা ল ব্যবস্থা আছে, যারা এটা বাংলাদেশের আইনের আইনটা করছে। ল ব্যবস্থায় তো লিভিং রিলেশনটাও আই গেস ইলিগাল। আমি ঠিক বলতে পারি না, আমার জানা নেই বাংলাদেশে লিভিং বা এই ধরনের যে কোনো রিলেশনকে ইলিগাল বলা হয়। আই ডোন্ট নো। দুইজন অ্যাডাল্ট মানুষ দুইজনের ইচ্ছায় দে ক্যান হ্যাভ সেক্স এন্ড হোয়াট এভার, দে ক্যান লিভ টুগেদার হোয়াট এভার, দেন সেখানে একটা ল এটাকে কিভাবে ইলিগাল করতে পারে? এটা কোনো মানে লজিক্যালি এটা কোনো কথা হয় না। বাট বাংলাদেশে এরকম অনেক ল আছে, সো সেটা আমার জানা নেই বাংলাদেশে এরকম লটা আছে কিনা। বাট আমি যতটুকু জানি বাংলাদেশে লিভিং রিলেশন অ্যাকসেপ্টেড না, যেটা অনেক কান্ট্রিতে অ্যাকসেপ্টেড। ইনফ্যাক্ট অনেক কান্ট্রিতে লিভিং রিলেশনশিপে, লাইক ইফ ইউ আর লাইক both of you are living together for so long, then even inheritance লতেও অনেক সময় এটা কাউন্ট হয়। ইনফ্যাক্ট সামহাউ অনেক দেশে এটা ট্যাক্স লতেও কাউন্ট হয়, যেটাকে ডি ফ্যাক্টো রিলেশনশিপ বলে। মানে এখানে ম্যারেজ কন্ট্রাক্ট নেই, বাট ইউ আর লিভিং টুগেদার, দেন ইউ হ্যাভ অল রেজিস্ট্রেশন অ্যাড্রেস টুগেদার, দেন ইউ গাইস আর লিভিং টুগেদার, দ্যাটস প্রুভড। Then you can reduce your tax and you can have all the like benefits, inheritance from your partner, everything. জি, বুঝতে পেরেছি বিষয়টা। অনেক প্রবলেমই তো আছে বাংলাদেশে। এখন বেছে বেছে আসলে সবগুলা ঠিক সলিউশন করা, আসলে অ্যাওয়ারনেসটা বাড়াইতে হবে। এটাই বলতে পারি আরকি। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা বাড়ানো তো একটা বড় কথা। কারণ আরেকটা জিনিস, বাংলাদেশের মানুষ যেটা এখন মানে রিসেন্টলি একটা প্রোটেস্ট দেখলাম যে বাল্যবিবাহ, তারা চাচ্ছে যে বাল্যবিবাহের এগেইনস্ট যে ল সেগুলো তুলে ফেলতে। বিষয়টা এরকম যে হ্যাঁ, একটা টিনেজ বাচ্চা যদি, একটা টিনেজ মেয়ে যদি কাউকে মানে জন্ম দিতে পারে, তার মানে সে টিনেজ না, সে অ্যাডাল্ট, সে হোয়াটএভার, সে বাচ্চা ক্যারি করতে পারে, তার মানে সে বিয়ে করতে পারে। বিষয়টা তো এরকম না, একটা 10 বছরের বাচ্চা তো একটা কার ড্রাইভ করা শিখতে পারে, তাই না? তার মানে কি 10 বছরের বাচ্চা পেয়ে যাবে, লাইসেন্স পেয়ে যাবে কার ড্রাইভ করা? আচ্ছা, আমার ভয়েসটা কাটা কাটা আসে। জি, 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 আহ, একটু কাটাকাটি বোঝা তাহলে যাচ্ছে। আমি চলে যাব, কারণ আমি তাহলে আমি দিয়ে আবার ব্যাক আসতে পারি। খরচ হয়ে আসলে আমি কেটে দিয়ে আবার ব্যাক আসবো, কারণ আচ্ছা আপু, আমিও চলে যাব। আমিও চলে যাব। দিয়ে আচ্ছা, খরচ ঠিক ভাই ঠিক আছে, ঠিক আছে রেহান ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। আচ্ছা, আই থিংক ওকে, থ্যাংক ইউ ভেনাস সো আপুর মাচ। সাথে কথা হয়েছে, আমি শুধু হয়নি, বাট থ্যাংক ইউ ফর জয়নিং। ভেনাস আপু, ডু সামথিং। আপনার হ্যাঁ তো ভাইয়া, আমি জি, আমি কেটে দিয়ে আবার ব্যাক আসার ট্রাই ব্যাক এসে দেখি, তখন ঠিক হলে হবে, না হয় আমি বলবো যে আল্লাহ গজব করেছে, কারণ আমি মানে বিয়ে ব্যতীত আহারে রিলেশনের কথা বলছি। আহারে, এই যে হ্যাঁ, আমি কেটে আপনি যে দিয়ে আসছি। এই যে বিয়ে বিদ্বেষিতা দেখাইছেন, এই বিয়ে বিদ্বেষিতা দেখানোর জন্যই আল্লাহ আপনার পরে গজব ফিরিয়ে দিয়েছে, বুঝেছেন? বেডি মানুষ হয়ে আপনি নিকাহ বিদ্বেষিতা দেখেন, হ্যাঁ? কেন আপনার নিকাহ বিদ্বেষিতা দেখাইতে হবে কেন? না, বিয়েটা আমার বিয়ের বিদ্বেষ না। আমার বিয়ের কথা হলো যে একটা মানুষ একটা মানুষের সাথে অনেকদিন থাকবে, তাদের মধ্যে বোঝাপড়া হবে, দেন দে ক্যান সেলিব্রেট দেয়ার রিলেশনশিপ উইথ লাইক ম্যারেজ ফেস্টিভ্যাল এন্ড হোয়াটএভার। বাট লাইক চিনলাম না, জানলাম না, আমার মা বাপ কাউরে গিয়ে দেখে আসলো, তার মা বাপ আমার গিয়ে দেখে আসলো, আর আমি তার লগে বিয়া করে রাতে হোয়াটএভার, দ্যাটস সো ফুকড আপ। যাই হোক, আমি কেটে আবার ব্যাক করছি। আচ্ছা, ঠিক আছে আপু, ওকে। সেক্স করার জন্য চিনতে হয় কেন? মানুষ কি সেক্স না চিনলে সেক্স? আচ্ছা, ঠিক আছে।